আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির আরো একটি নতুন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম বেসটা আছে ওই সেকেন্ড টাইম বেচের যে জিকে লেকচার 1 আছে, অর্থাৎ জিকে লেকচার 1 এর মধ্যে আমরা যে টপিকগুলো পড়িয়েছি সেই টপিকের সাথে রিলেট করে আজকে আমরা তোমাদেরকে অর্থাৎ আজকে একটা ফ্রি ক্লাস দিয়েছি। এই ফ্রি ক্লাসে আমাদের যে জিকে লেকচারটা পড়িয়েছি আমরা, আমাদের যে শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে হবে সম্ভবত তারা ক্লাস করবে, তারাও তোমাদের সাথে ক্লাসটা করবে, সবাই একসাথে ক্লাসটা করব, দেখবো কারা খুব দ্রুত আজকের যে বেসিক ক্লাসটা আছে অর্থাৎ আমাদের জিকে যে বেসিক ক্লাসটা হয়েছে কিছুদিন আগে ওই ক্লাসটার উপর আসে ক্লাসটা দিয়েছি। তো তোমাদের জন্য সবাই জন্য উন্মুক্ত, সবাই একটু ক্লাস জয়েন হবা, আমরা সবাই মিলে একসাথে এই ক্লাসটা করব, ঠিক আছে? সবাই একটু যুক্ত হবে আমাদের সাথে। হ্যাঁ, এই ফ্রি ক্লাসে আমাদের যে তোমরা জাস্ট দ্রুত সবাই আমাদের সাথে কানেক্ট হবা। আমরা খুব দ্রুত আজকে ক্লাসটা শুরু করবো, কারণ হচ্ছে আজকের ক্লাসটা খুবই বেসিক ক্লাস। এই ক্লাস যদি তুমি করতে পারো বা এই ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো তাহলে দেখবা যেখানে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখি বাইরে সম্ভবত আবহাওয়াটা একটু খারাপ, আমরা সবাই আজকে দ্রুত ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু আবহাওয়াটা দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়াটা। এই তো হ্যাঁ, দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই তো গুড, যা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেক শিক্ষার্থী সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লাসে শুরু করছি। তো এই ক্লাসের মধ্যে তোমরা যারা অ্যান্সারগুলো পারবা, তোমরা সাথে সাথে উত্তর করার চেষ্টা করবা, আর যারা পারো না তারা শিখবা যে কি হচ্ছে, কি বিষয়ে ক্লাস হচ্ছে এবং কোন টপিকের সাথে রিলেট করার চেষ্টা করবা। এবং হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এখন ভর্তি পরীক্ষা ধরে নাও যে এটা সম্ভাবনা খুবই মানে একবারে খুবই কম, সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আয়োজন করা বা শুরু করা অনেক কষ্টকর বা অনেক প্রতিকূলতা আছে, যার কারণে এটা হয়তো সম্ভব না। অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে যে উনি বলছেন একটা, আমাদেরকে আসলে মিনিংটা বুঝতে হবে যে উনি কি বলতে আছেন আর কি। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আজকে একের বেসিক যে কোশ্চেনটা দেখো, একবারে সাধারণ জ্ঞানে আমরা সাধারণ জ্ঞান পড়তে গেলেই যে কোশ্চেনটা সবার আগে পাই সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা তোমরা যদি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে এটা কি ভাই দেখো, এটা হচ্ছে বৃহত্তম মহাদেশ কোনটা পৃথিবীর? আমরা জানি পৃথিবীতে 7টা মহাদেশ আছে। কয়টা মহাদেশ? 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ। এই মহাদেশগুলোর মধ্যে কোন মহাদেশটা তোমার হচ্ছে সবচেয়ে বৃহত্তম, অর্থাৎ যে মহাদেশটা জনসংখ্যাও বড় পাশাপাশি আয়তনও বড়, সেই মহাদেশটার নামটা আসলে কি? এটা কি আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা নাকি এশিয়া মহাদেশ? হ্যাঁ, এটা বলবা সবাই যে এই মহাদেশটা আসলে কোন মহাদেশের কথা বলছি। এখানে কোন মহাদেশের কথা বলা হয়েছে যে বৃহত্তম মহাদেশ কোনটা, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এই তো গুড, হ্যাঁ একজন বলে দিয়েছ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। অর্থাৎ এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তাই না? এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশের মধ্যে একটা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারলাম কি, এটা হচ্ছে বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ। সেটা হচ্ছে জনসংখ্যার পাশাপাশি তোমার হচ্ছে কিসের মাধ্যমে? জনসংখ্যা প্লাস আয়তনে, আয়তনের দিক থেকে প্লাস জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। যেই মহাদেশে তুমি এবং আমি আছি, যে মহাদেশের মধ্যে তুমি এবং আমি আছি বর্তমান অবস্থান, সেই মহাদেশটাকে আমরা বলছি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ জনসংখ্যার দিক থেকে পাশাপাশি আমার হচ্ছে আয়তনের দিক থেকে। ওকে, পরবর্তী প্রশ্ন আসে, দেখো ভাই পরবর্তী প্রশ্ন, এই যে এখানে এই প্রশ্নের মধ্যে একটা উত্তর আসছে এখানে
দেখো এশিয়া মহাদেশের যে মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ, এই এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 53, 33, 35 থেকে 44টি দেশ। এই মহাদেশে আসলে দেশ কয়টি? এইটু গুড। হ্যাঁ আইরিন বলছো, তারপর হচ্ছে আলাউদ্দিন, তারপর হচ্ছে সবাই একটু বলো যে আসলে এই মহাদেশে আসলে দেশ কয়টা? এশিয়া মহাদেশে 44টি দেশ। হ্যাঁ 2 এর ডি নাম্বার, অর্থাৎ এশিয়া মহাদেশে আমরা 44টি দেশ পাই। 44টি দেশের মধ্যে তোমার আমার যে দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের কিন্তু 44টির মধ্যে একটি দেশ। তাহলে এশিয়া মহাদেশের দেশ কয়টা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে উত্তর হবে কয়টা? 44টি। উত্তর হবে হ্যাঁ 44টি দেশ হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা আসলে দেখো ভাই, পরবর্তী প্রশ্ন কি বলছেন? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এশিয়ার সর্ব উত্তরে একটা বিন্দু আছে বা জায়গা আছে, অর্থাৎ পৃথিবীর এশিয়া যে মহাদেশটা আছে, এশিয়া মহাদেশের ঠিক উত্তর দিকে একটা বিন্দু আছে বা জায়গা আছে সর্ব উত্তরের দিকে। সেই বিন্দুটা আসলে নামটা কি, এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে এখানে। সেই বিন্দুর নাম কি? দেখো এখানে বলা আছে চেলিউস্কিনের অগ্রভাগটাকে আমরা বলছি সর্ব উত্তরের দিকটা, নাকি ইন্দ্রচীন, নাকি হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, নাকি হচ্ছে বেবান্ত রিফ। এগুলো দেখো বেবান্ত রিফ হচ্ছে দক্ষিণ দিকে, হ্যাঁ বেবান্ত রিফ আমরা উত্তর দিকে পাই। গ্রেট ব্যারিয়ার রিফ এটা হচ্ছে ওদিকে, তোমার হচ্ছে আমার বাইরে হচ্ছে প্রশান্ত মহাসাগর ওখানে পাই, আর ইন্দ্রচীন হচ্ছে একটু দিকে। বাট এই যে চেলিউস্কিনের এই যে অগ্রভাগ যেটা আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ব উত্তরের একটা বিন্দুর নাম হচ্ছে এটা, মানে 3 এই নাম্বারটা। এনামুল হক মাহিন বলছো এটা, হ্যাঁ এই তো গুড। তাহলে এই নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি কি? এই নাম্বার 3 এর উত্তর, মানে এশিয়ার সর্ব উত্তরের বিন্দুর নাম হচ্ছে চেলিউস্কিনের অগ্রভাগকে আমরা বলছি এশিয়ার সর্ব উত্তরের বিন্দু। ওকে, পরে দেখো 4, অর্থাৎ আমাদের এই যে সেকেন্ড টাইম যে বেচটা আছে, এই বেচে শিক্ষার্থীরা খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বা হ্যাঁ যারা প্রশ্নগুলো যারা 1 নাম্বার লেকচার পড়ছো অথবা 2 যারা পড়ে ফেলছো অলরেডি ইতিমধ্যে, তারা হয়তো তাদের কাছে এই প্রশ্নগুলো ইজিলি হবে। উত্তরগুলার্ধে যে আমরা গোলার্ধ বলেছি, অর্থাৎ পৃথিবীর যদি 2টা ভাগ করা হয়েছে নিরক্ষরেখা বরাবর, অর্থাৎ পৃথিবীকে মাঝ বরাবর ভাগ করছে নিরক্ষরেখা। উপর দিককে আমরা বলছি উত্তর দিক, নিচের দিককে বলছি দক্ষিণ দিক। এই যে যখন ভাগ করছে, অর্থাৎ উত্তর যে দিকটা আছে সেটাকে আমরা বলছি উত্তর গোলার্ধ, আর নিচে যে দিকটা অর্থাৎ দক্ষিণ যে দিকটা আছে সেটাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধ। এখন উত্তর দক্ষিণ গোলার্ধের মধ্যে 23 সেপ্টেম্বর অর্থাৎ 23 সেপ্টেম্বরকে কি বলা হয়? এটা কি বসন্ত বিষুব, শারদ বিষুব, উত্তর অনন্ত, নাকি হচ্ছে গ্রীষ্মকাল? এটাকে বলা হয় শারদ বিষুব। উত্তর গোলার্ধ 23 সেপ্টেম্বরকে আমরা বলা হয় শারদ বিষুব। পরে দেখো এশিয়ার দক্ষিণ ভাগ নিয়ে অতিক্রম করেছে। চিন্তা করো তো, এশিয়ার দক্ষিণ ভাগে অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিকে, কোন দিকে? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া বাংলাদেশ এশিয়ার কোন দিকে, তাহলে কিন্তু উত্তর হবে দক্ষিণ দিকে। এশিয়ার কোন দিকে? দক্ষিণ দিকে। যে আমরা যে সার্ক পড়েছি, সার্ক অর্থাৎ সাউথ এশিয়ার যে আঞ্চলিক সংস্থাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সার্ক। এই সার্কে আমরা পাই যে দক্ষিণ এশিয়ার দেশ, কোন দেশ? বাংলাদেশ। তার মানে কি বাংলাদেশ হচ্ছে দক্ষিণ দেশ, মানে এশিয়ার দক্ষিণ দিকে। আর বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা গিয়েছে, কি রেখা গিয়েছে? সেটার নাম হচ্ছে কি? এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এখন প্রশ্ন রয়েছে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? এটাকে অবশ্যই হবে কর্কট ক্রান্তি রেখা। কারণ কি? ওই যে বললাম বাংলাদেশ যেহেতু দক্ষিণ দিকে আর কর্কট ক্রান্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে, তার মানে উত্তর হচ্ছে দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে এই কর্কট ক্রান্তি রেখা। উত্তর হবে এই নাম্বারটা 5 এর এই। দেখছো তোমার কাছে ইজি মনে হলেও আসলে ইজি না, তুমি যে একটু ক্রিটিক্যাল এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল, একটু তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা ভাবনা ফেলাই দেবে কোশ্চেনগুলো। ওকে, পরে দেখো 6 নাম্বার কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। আবার বলছি এখানে স্পেসিফিক একটা মহাদেশের নাম বলে দিয়েছে আফ্রিকা মহাদেশ। যে আফ্রিকা মহাদেশটা এখানে স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে যে আফ্রিকা মহাদেশের মধ্যভাগ মানে মাঝ বরাবর একটা রেখা অতিক্রম করেছে। যারা আমাদের বেঁচে শিক্ষার্থী আছো তারা আশা করি উত্তরটা পারবা। যারা আমাদের সেকেন্ড টাইম বেঁচে শিক্ষার্থী আছো তারা খুব সহজে পারবা, যারা ক্লাসগুলো করেছো। হ্যাঁ, এখন বলো তো যে আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটা? এটা কি মূল মধ্যরেখা? না। এটা কি কর্কটক্রান্তি রেখা? না। এটা কি বিষুব রেখা নাকি হচ্ছে মকরক্রান্তি রেখা? কোন রেখাটা তোমার হচ্ছে মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? এই তো প্রিয়া, এই যে সব আমাদের বেঁচে শিক্ষার্থী, আইরিন বলছো, অঞ্জলি সরকার, এই তো প্রিয়া আক্তার, অব্র খান, সবাই বলছো কি? সবাই বলছো হচ্ছে হ্যাঁ বিষুব রেখা। কি রেখা ভাইয়া?
বিষুবরেখা হচ্ছে আফ্রিকা মহাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। তোমাদের কাছে প্রশ্ন, যারা শিক্ষার্থী আছো তোমরা একটু কমেন্ট করে বলবা, হ্যাঁ তোমরা যারা কমেন্ট করে বলবা যে জিকে ক্লাসটা কেমন হয়েছিল। এর পাশাপাশি বলবা যে এই বিষুবরের যে রেখাটা আছে, এই বিষুবরেখার আরো অনেকগুলো নাম আছে। কি আছে? আরো অনেকগুলো কি আছে? নাম আছে। এই নামগুলো কি তোমরা একটু কমেন্ট করে বলবা। হ্যাঁ, যারা আমাদের বেসিক শিক্ষার্থী আছো তারা একটু কমেন্ট করে বলবা যে বিষুবরের যে রেখাটা আছে, এই রেখাটার তোমার হচ্ছে আরো অনেকগুলো নাম আছে। আমরা অনেকগুলো নাম আমরা পড়েছি ক্লাসের মধ্যে। হ্যাঁ, এই নামগুলো আসলে কি? হ্যাঁ, এই নামগুলো কি তোমরা একটু বলবা কষ্ট করে যে এই বিষুবরেখার এই নামগুলোকে আমরা কি বলি বা কি হিসেবে জানি। যারা জানো যে কষ্ট করে লিখে দাও যে বিষয়। হ্যাঁ, বিষুবরেখার আর অনেকগুলো নাম আছে। নামগুলো কি কি ভাইয়া? হ্যাঁ, একটু বলো কষ্ট করে যে বিষুবরেখার কি কি নামগুলো ছিল বা কি কি নাম আমরা পড়েছিলাম ক্লাসের মধ্যে। এই একদম বলে দিয়েছো। হ্যাঁ, নিরক্ষরেখা, নিরক্ষরেখা, গুরুবৃত্ত, মহাবৃত্ত, আর হচ্ছে আমরা কি পাই? হ্যাঁ, ইকুয়েটর লাইন একটা নামে একটা, হ্যাঁ ইকুয়েটর লাইন, আমরা এই নামটাও পেয়েছি। তাহলে আমরা পেলাম যে তোমার হচ্ছে উত্তর কি পেলাম? উত্তর হচ্ছে বিষুবরেখা। কি পেলাম? উত্তর হচ্ছে বিষুবরেখা। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি বলতে দেখো, পৃথিবীর নিজের অক্ষের উপর একবার ঘূর্ণয়নকে কি বলা হয়? পৃথিবী যখন একবার নিজের অক্ষে ঘোরে, সেই ঘোরাকে আমরা কি বলে থাকি? আমরা জানি পৃথিবী গতি দুই রকমের। পৃথিবী গতি কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে বার্ষিক গতি আর একটা হচ্ছে আহ্নিক গতি। বার্ষিক গতি মানে হচ্ছে পৃথিবী পুরা সূর্য দিকে যখন ঘুরবে, সূর্যের চারদিকে যখন ঘুরবে তখন সেটাকে আমরা বলছি বার্ষিক গতি। সূর্য চারদিকে যখন ঘুরবে সেটাকে আমরা বলছি বার্ষিক গতি। আবার ওই পৃথিবী যখন নিজের একটা অক্ষ আছে, নিজের একটা জায়গা আছে, নিজের একটা কক্ষপথ আছে, ওই কক্ষপথ যখন ঘুরবে তখন সেটাকে আমরা বলছি নিজের অক্ষ, মানে নিজের একটা রাস্তা, তখন সেটাকে আমরা বলছি আহ্নিক গতি। আহ্নিক গতি মনে করো, হ্যাঁ আহ্নিক গতি অর্থাৎ মনে করো এটা সূর্য, এটা হচ্ছে সূর্য। মনে করো এটা হচ্ছে স্মার্ট টিভি, এটা হচ্ছে সূর্য। এটাকে যখন আমি চারদিকে যখন ঘুরবো তখন সেটাকে বলে বার্ষিক গতি। যখন আমি নিজে, আমার এখন রাস্তাটা আছে, আমার নিজে যখন রাস্তায় ভেবে ঘুরবো তখন সেটাকে আমি বলবো আহ্নিক গতি। যখন আমি নিজে নিজে ঘুরবো, আমার নিজের পথে ঘুরবো, তখন সেটা আহ্নিক গতি। আমি যখন টিভি চারদিকে ঘুরবো তখন সেটাকে আমরা বলি বার্ষিক গতি। বুঝতে পারছো? হ্যাঁ, বার্ষিক গতি। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে, তারপরে তাহলে আমরা উত্তর পাচ্ছি যে এটাকে আমরা বলছি কি গতি? আহ্নিক গতি বলছি। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের, বলে দিয়েছে এখানে কি অক্ষের? নিজের অক্ষের, অর্থাৎ নিজের যে রাস্তা আছে ওই রাস্তার চারপাশে যখন ঘুরবে তখন সেটাকে আমরা বলছি আহ্নিক গতি, মানে সি নাম্বারটা উত্তর। ওকে, 8 নাম্বার আসছে দেখো, বিগ ব্যাং তত্ত্বের বা থিওরির, বিগ ব্যাং থিওরির আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন কে? যিনি মারা গিয়েছেন, প্রয়াত আর কি। বিগ ব্যাং থিওরিটি আছে, এই থিওরিটা তিনি বা কে তোমার হচ্ছে ব্যাখ্যা উপস্থাপন করেন কে? এটা কি জি লেমেটার, নাকি হচ্ছে স্টিফেন হকিং, নাকি হচ্ছে এডউইন হাউক, নাকি হচ্ছে নিউটন? অবশ্যই উত্তর হচ্ছে স্টিফেন হকিং। এটা হচ্ছে সঠিক উত্তর, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিটা আবিষ্কার করেন কে? তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন হচ্ছে এই স্টিফেন হকিং। সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ বি নাম্বারটা। ওকে, পরে দেখো, পরে বলা হয়েছে কি? পরে বলা হয়েছে যে এখানে যে কোনটি না থাকলে পৃথিবীর অর্ধেকাংশ চিরকাল দিন ও বিপরীত অর্ধেকাংশ থাকতো চিরকাল রাত। অর্থাৎ যেটি তোমার হচ্ছে না থাকলে পৃথিবীর অর্ধেক জায়গা থাকতো অন্ধকার আর অর্ধেক জায়গা থাকতো আলোকিত। এটা কি? এটা কি? যেটা না থাকলে পৃথিবীর অর্ধেক কি হতো? তোমার হচ্ছে আমরা দেখা পারতাম অর্ধেক হচ্ছে রাত হতো আর দিন হতো। কোন জিনিসটা? সেটা হচ্ছে যে আহ্নিক গতি। পৃথিবীর এই আহ্নিক গতি না থাকলে আমরা তোমার হচ্ছে পৃথিবীর অর্ধেক দিন হতো, রাত হতো। কারণ হচ্ছে আমরা যদি সব সময় এভাবে দাঁড়ায় থাকি, তার মানে কি হবে? যখন সূর্য আলো দিবে তখন শুধু আমরা এই পাশে আলো পড়বে, মানে এই পাশে দিন দেখা যাবে। বাট পিছনে যে পিঠ আছে ওই পিঠটা কি হবে? সবসময় অন্ধকার থাকবে, মানে রাত থাকবে। এখন আমি যখন ঘুরবো তখন ঘোরার মাধ্যমে পরিবর্তন হবে কি? তখন এই পাশ আলোকিত হবে, এই পাশ অন্ধকার হয়ে যাবে। মানে দেখা যাচ্ছে যে আমার ঘোরার কারণে কি হচ্ছে? দিনরাত হচ্ছে। তার মানে যে আহ্নিক গতির কারণে কি হচ্ছে? দিনরাত হচ্ছে। আর আহ্নিক গতি যখন থাকবে না, না থাকলে তখন কি হবে? পৃথিবীর অর্ধেক রাত হবে, অর্ধেক দিন হয়ে যাবে। এই তো ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আসি।
পরে কি বলছে দেখো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? সৌরজগৎ যে আছে আমরা জানি সৌরজগতে 8টি গ্রহ বা গ্রহ সংখ্যা অনেক। এখন এই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? শনি, বৃহস্পতি, বুধ নাকি পৃথিবী? এখন সৌরজগতে যে গ্রহগুলো আছে দেখো প্রশ্ন এখানে বলা হয়েছে। এখন সৌরজগতের অনেক শনি গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে যেটা সবচেয়ে বড় গ্রহ, বুধ গ্রহ আছে, পৃথিবী গ্রহ আছে। এখন বলছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহটা, এই অপশনের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে কোনটা? বুধ গ্রহ। কি গ্রহ? এই বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ। আমরা পেলাম এই বুধ হচ্ছে পৃথিবী সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, মানে সি নাম্বারটা। 10-এর সঠিক উত্তর হচ্ছে এ সি। ওকে হ্যাঁ, আমরা প্রশ্ন এটা উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব। তোমরা ছোটবেলায় পড়েছো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হাজার কিলোমিটার। হ্যাঁ, কত কিলোমিটার বা কত কোটি কিলোমিটার তোমরা এভাবে পড়েছো। হ্যাঁ, তোমরা অবশ্যই পড়েছো যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি তোমার হচ্ছে কিলোমিটার সূর্যের দূরত্ব। এখন সূর্য যদি কাছে চলে 15 কোটি কিলোমিটার দূর থেকে যে সূর্য আলো দিয়ে আমাদেরকে উত্তপ্ত করে দেয়, সে সূর্য যদি মাথার 1 হাত উপরে থাকে তাহলে অবস্থাটা কি হবে? জাস্ট চিন্তা করো যে হাসরের মাঠে বলা হয়েছে তোমার হচ্ছে সূর্য তোমার হচ্ছে মাথার উপরে জাস্ট 1 হাত উপরে থাকবে, তখন কি হবে? অবস্থা খুব ভয়াবহ হবে। এখন সূর্য 15 কোটি কিলোমিটার দূরে আছে, তারপর আমরা সহ্য করতে পারি না, এসি ফ্যান কত কিছু লাগে, বাট তখন সেই অবস্থাটা কি হবে? জাস্ট ইমাজিন। ওকে ভাইয়া, হ্যাঁ 11 ভাইয়া 15 কোটি, ঠিক আছে ভাইয়া। ওকে, পরে দেখো এখানে বলা হয়েছে কি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম যে গ্রহটা আছে সৌরজগতের, আমরা জানি সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি গ্রহ, মানে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি গ্রহটা। হ্যাঁ, এই বৃহস্পতি গ্রহটা হচ্ছে সবচেয়ে বড়। এখন এখানে বলা হয়েছে দ্বিতীয় যে বৃহত্তম যে গ্রহটা আছে এই গ্রহটা আসলে নামটা কি? এটা হচ্ছে কি বা শনি গ্রহ। এই শনি গ্রহটা হচ্ছে পৃথিবীর তোমার হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের পরে গ্রহ হচ্ছে এই শনি গ্রহ, মানে দ্বিতীয় নাম্বার গ্রহটা হচ্ছে বড় দিক থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে শনি গ্রহটা। হ্যাঁ, শনি গ্রহটা হচ্ছে বড় দিক থেকে দ্বিতীয়। পরে দেখি পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহটা? এটাকে শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ নাকি হচ্ছে শুক্র গ্রহ? কোনটা? পৃথিবীর যমজ সেম গ্রহ নামে পরিচিত, যমজ গ্রহ নামে পরিচিত সেই গ্রহটার নাম কি? মঙ্গল গ্রহ নাকি হচ্ছে শুক্র গ্রহ? বলো তো দেখি এটা। তোমরা অনেকে এটার মধ্যে কনফিউশনে যাবা। বি নাম্বার 13 বি বলছে একজন, হ্যাঁ একদম বলছে সি নাম্বার। পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহটা? পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত হচ্ছে, হ্যাঁ একজন বলছে শুক্র, হ্যাঁ শুক্র গ্রহ। পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, এটা হচ্ছে উত্তর শুক্র গ্রহ। উত্তর হচ্ছে হ্যাঁ 13 নাম্বার হচ্ছে শুক্র গ্রহ। তো আমরা পেলাম সঠিক উত্তর পেলাম হচ্ছে শুক্র গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত। পরে দেখো সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে কত? সময় লাগে তোমার হচ্ছে 25 দিন, 25 বছর, 28 দিন, 25 ঘন্টা। অর্থাৎ সূর্য নিজের অক্ষর ঘোরে, এই অক্ষর ঘোরা আবর্তন করতে সূর্যের সময় লাগে কত দিন? উত্তর হচ্ছে 25 দিন। কয়দিন? 25 দিন সময়ের মধ্যে সূর্য তার নিজের অক্ষের মধ্যে একবার ঘুরে ফেলে। উত্তর হচ্ছে হ্যাঁ ডি নাম্বারটা, ঠিক আছে। 15 নাম্বার চলে আসি। 15 নাম্বার বলা হয়েছে আমরা জানি পৃথিবীর অনেকগুলো অঞ্চল আছে যে অঞ্চলকে বেচ করে অনেকগুলো আমরা রাষ্ট্র পেয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে বলকান রাষ্ট্র 9। আমরা জানি বলকান অঞ্চল এই পাহাড় পর্বতের যে অঞ্চলগুলো আছে পাহাড় পর্বতের আশেপাশে, আমরা জানি বলকান রাষ্ট্র 9 বলছে কোনটা? এখানে বলছে 9, খেয়াল রাখতে হবে। এখন যেটা 9 সেটাই সঠিক উত্তর। এটা কি রোমানিয়া, বুলগেরিয়া, তারপর হচ্ছে আলবেনিয়া। এই যে নিয়া আছে, সবগুলো শেষে কি আছে? নিয়ে আছে। আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এই দেশগুলো হচ্ছে বলকান রাষ্ট্রের অন্তর্ভুক্ত। বাট এই যে বলিভিয়া যেটা আছে এটা হচ্ছে তার আয়তনভুক্ত না, বা তার বাহিরের রাষ্ট্র।
বলিভিয়া এটা হচ্ছে বলকান রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়, বাকি তিনটা রোমানিয়া, বুলগেরিয়া আর হচ্ছে আলবেনিয়া, এই তিনটা হচ্ছে বলকান রাষ্ট্র, বাট বলিভিয়া বলকান রাষ্ট্রের মধ্যে না। তার সঠিক উত্তর হচ্ছে বলিভিয়া, সঠিক উত্তর হচ্ছে বলিভিয়া। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বলিভিয়া। তাহলে আমরা পেলাম এটা সঠিক উত্তর হচ্ছে বলিভিয়া। ওকে ভাই, পরবর্তী প্রশ্ন আসে 15 গেলাম, পরে 16 নম্বর আসি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হ্যাঁ বলিভিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকা, গুড। বলিভিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ, আর বলকান হচ্ছে ইউরোপ আমেরিকার দেশ, ইউরোপের দেশ হচ্ছে বলিভিয়া। হ্যাঁ, তোমার হচ্ছে বলিভিয়া দক্ষিণ আমেরিকা, বাট বলকান বলা হয়েছে, এখানে বলছে বলকান, বলকান হচ্ছে ইউরোপ অঞ্চলের দেশ বলকান, আর বলিভিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। তার মানে উত্তর মিলতেছে না। এখন দেখো নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের দেশ? ওরিয়েন্টাল অঞ্চল হচ্ছে ইউরোপ মহাদেশে। এখন ইউরোপ, গ্রিনল্যান্ড আর হচ্ছে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, বাট এই যে উত্তর আমেরিকা আর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, তোর মধ্যে দুইটার মধ্যে কনফিউশন তৈরি হবে। তার সঠিক উত্তর আমরা ধরে নিচ্ছি এটা এই যে দক্ষিণ আমেরিকা আছে, বাট এই যে অঞ্চলটাকে আমরা বলছি এটা বাইরে, এটাকে বলছি অঞ্চলের অন্তর্ভুক্ত। কোনটা অঞ্চলভুক্ত? এটা হচ্ছে আমরা জানি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আমরা ওরিয়েন্টাল অঞ্চল নামে চিনে থাকি, দক্ষিণ পূর্ব এশিয়াকে, দক্ষিণ পূর্ব এশিয়াকে। হ্যাঁ, তারপর দেখি পরবর্তী প্রশ্ন আসি। সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? সৌরজগতের কোন গ্রহকে তোমার সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে সময় কম লাগে? সবচেয়ে সময় কম লাগে কোন গ্রহের? মানে তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমি তোমার কাছে আছি, মনে করো আমি তোমার কাছে আছি, এখন তোমাকে আমি যদি প্রদক্ষিণ করি, আমার পর একজন আছে, তারপর আরেকজন আছে, তারপর আরেকজন আছে। এখন যদি বলা হয় যে তোমাকে সবচেয়ে দ্রুত কে ঘুরে আসতে পারবে, আমি তোমাকে প্রদক্ষিণ করে চলে আসতে পারবো, সবচেয়ে দ্রুত কে পারবে? যিনি তোমার সামনে আছেন, কারণ তার কাছে দূরত্ব কম। যিনি তো আমার থেকে দূরে আছেন তার একটু বেশি সময় লাগবে, যিনি তার থেকে দূরে আছেন তার একটু বেশি সময় লাগবে, তাই না? মানে যে সামনে আছে সেই কি করবে? দ্রুত সময় পার করতে পারবে। এখন তুমি যদি জানো যে সৌরজগতের সূর্যের নিকট সবচেয়ে কাছাকাছি যে গ্রহটা আছে, সেই গ্রহের নাম কি? সেই গ্রহের নাম হচ্ছে বুধ। সেই গ্রহের নাম কি? বুধ গ্রহ। তাহলে সঠিক উত্তর হবে বুধ। মানে কি? তাহলে অবশ্যই বুধ সবার আগে পারবে, সঠিক উত্তর হচ্ছে বুধ। হ্যাঁ, সবাই অবশ্যই সেটা কি পারবে? বুধ পারবে। তো সঠিক উত্তর আমরা পাচ্ছি বুধ গ্রহটা। হ্যাঁ, পরে আসি আলোর গতিতে, অর্থাৎ আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে? আলোর গতিতে তোমার হচ্ছে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে? মানে অনেক গতিতে, অনেক আলো গতি হচ্ছে কত আমরা জানি, অনেক গতিতে চলে। হ্যাঁ, আলো গতিতে চলতে হলে তোমার হচ্ছে পৃথিবী থেকে যখন আমরা চাঁদে যাব, তখন চাঁদে যেতে কত সময় লাগে? প্রায় 15 মিনিট, প্রায় তোমার হচ্ছে কি বলছে এখানে লেখা আছে 15 সেকেন্ড, 1.5 মিনিট, নাকি প্রায় 1.5 সেকেন্ড, কত সময় লাগতে পারে? আলোর গতিতে যখন আমি চড়বো তখন সেটা কত দ্রুত চলে যাবে? সেটা হচ্ছে কি অবশ্যই এই প্রায় 1.5 সেকেন্ড, মানে অনেক কম সময় লাগবে। আলো দেখো না, যেমন আমরা বিদ্যুৎ দেখি, বিদ্যুৎ যখন বিদ্যুৎ চলে আসে তখন সব জায়গায় চলে আসে, আবার দ্রুত চলে যায়, মানে আলো গতি সবচেয়ে দ্রুত। এখন এই গতিতে যদি আমি চাঁদে যাই, তার মানে আমার সময় লাগবে মাত্র 1.5 সেকেন্ড, মানে 1.5 সেকেন্ড সময় লাগবে আমার কাছে, জাস্ট আকাশে চলে যাবো, 1.5 সেকেন্ড সময় লাগবে, জাস্ট আমি কোথায় যাবো? চাঁদে যাবো, চাঁদে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1.5 সেকেন্ড। পরে দেখো সৌরজগতের উষ্ণতম গ্রহ, সৌরজগতের গরম গ্রহ, মানে যেটা হচ্ছে তাপ, অনেক বেশি তাপ, সেটা কোন গ্রহ? দেখো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম হচ্ছে কোনটা? নেপচুন, শুক্র, মঙ্গল, বুধ। সৌরজগতের সবচেয়ে তোমার হচ্ছে উষ্ণতম গ্রহের নাম কি? হ্যাঁ, 15B বলছে, মানে শুক্র গ্রহ। সবাই একটু উত্তর করার চেষ্টা করো তো, আমি একটু দেখি। হ্যাঁ, আলাউদ্দিন, অঞ্জলি সরকার, মারিয়া সুলতানা, প্রিয়া আক্তার, সবাই, অব্র খান, সবাই বলছে বি নাম্বারটা, অর্থাৎ শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে গরম যে গ্রহ, উষ্ণ গ্রহ, সেটাকে আইরিন বলছো যে বি নাম্বারটা। তার মানে আমরা দেখছি শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর বা সৌরজগতের সবচেয়ে, হ্যাঁ সৌরভ বলছো শুক্র গ্রহ, অর্থাৎ পেলাম আমরা শুক্র গ্রহকে। ওকে, তার সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ, মানে শুক্র গ্রহ হচ্ছে পৃথিবী সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ, একটা হচ্ছে শুক্র গ্রহ। আচ্ছা, তারপর দেখি ধ্রুব তারা। ধ্রুব তারা কোন গ্রহে দেখা যায়? দেখবা ধ্রুব তারা আমরা অনেক নামে, তারা করে নামে অনেক চিনে থাকি।
এই ধ্রুবতারা এক এক সময় দেখা যায়। এই ধ্রুবতারা তোমার হচ্ছে সৌরজগতে এখানে বলা হয়েছে কোন গোলার্ধে, আমরা জানি পৃথিবী গোলার্ধে দুইটা, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ। এখন কোন গোলার্ধে দেখা যায়, এটা উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে অধিকাংশই তোমার হচ্ছে পানি জলরাশি, আর উত্তর গোলার্ধে যেটা আছে সেখানে আমরা দেখতে পাই চাঁদ দেখতে পাই বা তারা দেখতে পাই। হ্যাঁ, তো সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই যে এটা উত্তর গোলার্ধে। ধ্রুবতারা আমরা দেখতে পাই উত্তর গোলার্ধে। হ্যাঁ, ধ্রুবতারা দেখতে পাই আমরা ওকে। তারপর দেখি 20-21 নাম্বার আসি। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের দ্রাঘিমা কত, সরি গ্রিনিচের আমরা গ্রিনিচ যে মানবন্দির পাই, গ্রিনিচ মানবন্দি থেকে আমরা হচ্ছে এখান থেকে আমরা দ্রাঘিমা রেখা গণনা করা শুরু করেছি, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী একটা দ্রাঘিমা রেখা এখান থেকে টানা হয়েছে। তো এখান থেকে যদি আমি গণনা করা শুরু করি, তার মানে কি, আমরা যারা সেকেন্ড টাইম শিক্ষার্থী তারা জানো যে যেখান থেকে আমরা গণনা শুরু করি সেখানে আমরা কি করি, সেটাকে আমরা বলি 0 পয়েন্ট, বা যেখান থেকে গণনা করা শুরু করা হয়। দেখবা ঢাকাতে একটা 0 পয়েন্ট আছে যেখান থেকে পৃথিবী বাংলাদেশের গুরুত্বকরণ গণনা করা শুরু হয়েছে। তো ঠিক এরকমই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা 0 পয়েন্ট আছে যেখান থেকে কি করা হয়, গণনা করা হয়, মানে সীমানা দেওয়া হয় আর কি। তো গ্রিনিচ দ্রাঘিমা মান কত হবে, যেখান থেকে শুরু হবে সেই জিনিসটা মান কত হবে, 0 হবে, মানে 0 থেকে শুরু, আমরা জানি 0 থেকে শুরু হয়, তার মানে যেখান থেকে শুরু হবে সেটা কি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা 0 ডিগ্রি, মানে ডি নাম্বারটা শুরু করতে হচ্ছে, ডি নাম্বারটা। এই তো গুড, তোমরা পেরেছো ভাইয়ারা, পেরেছো। পরে দেখো 22 নাম্বার বলছে কি, 22 নাম্বার এখানে বলা হয়েছে কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়, অর্থাৎ যে রেখাটা অতিক্রম করলে, আমরা এখন আর রবিবারে আসি, বাট আমি যদি ওই রেখাটা অতিক্রম করি তাহলে ওই রেখাটা কি হয়ে যাবে, আমি ওই রেখাটা অতিক্রম করে চলে যাই তাহলে ওটা সোমবার হয়ে যাবে। কারণ রেখাটার নাম কি, কোন রেখাটা অতিক্রম করলে, যেমন মানুষ বিমানে চড়ে একটা নির্দিষ্ট লাইন আছে, দাগ আছে, লাইন আছে, রেখা আছে, দাগ আছে পৃথিবীর মানচিত্রের মধ্যে। যদি বিমান এই পাশ থেকে এই পাশে ক্রস করে, মনে করো এটা হচ্ছে লাইন, আমি যদি এই পাশ থেকে এই পাশে চলে আসি, এই পাশে রবিবার, আমি যখন এই পাশে চলে আসবো তখন এই বার সোমবার হয়ে যাবে, কি বার হবে, বা শনিবার হয়ে যাবে, যেটা একটা হবে আর কি, মানে বার চেঞ্জ হয়ে যাবে, ডেট চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো, চেঞ্জ হয়ে যাবে। এখন এই রেখাটার নামটা কি, এই যে রেখাটা আছে এই রেখাটার নামটা আসলে কি? এখানে বলা হয়েছে আন্তর্জাতিক রেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা নাকি নিরক্ষ রেখা, কোন রেখা অতিক্রম করলে দিন তারিখ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কোন রেখাটা অতিক্রম, আমি চেপে দাঁড়িয়ে আছে, চাপতে কিনারে চলে গেছে একবারে। হ্যাঁ, একটু বলো ভাইয়া এটা কি উত্তর হবে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেখা, এই তো মানে আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখাটা, এই রেখাটা অতিক্রম করলে সেটা হচ্ছে আমরা দেখতে পারি এটা রেখা। তুমি দেখবে মানচিত্রের মধ্যে, মানচিত্রের শেষ মাথায় গিয়ে পৃথিবীর যে মানচিত্রটা আছে তুমি দেখবা এখানে একটা লাইন দেওয়া আছে, এরকম দাগ দেওয়া আছে, এরকম লাইন দেওয়া আছে, মানে এই রেখাটা অতিক্রম করে যদি আমি এই পাশে যাই তাহলে কি হবে, দিন তারিখ চেঞ্জ হয়ে যাবে। ওখানে লেখাও আছে তোমার হচ্ছে কি হবে না হবে, এখানে স্পষ্ট করে লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর পেলাম আন্তর্জাতিক তারিখ রেখা, যেটাকে পরিবর্তন করলে বা যেটা পাস করলে দিন ও তারিখ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। পরে কি বল, দেখো পৃথিবী তার অক্ষের উপর ড্যাশ দিকে ঘূর্ণায়মান, মানে পৃথিবী কোন দিক থেকে কোন দিক ঘুরছে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বা ঘুরছে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো পৃথিবী উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে নাকি পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, উত্তর বলবো তোমরা। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, আমি যদি উত্তরটা জাস্ট আশ্বাস বলে দেই তাহলে উত্তর দেখা যাবে, উত্তর হবে এই যেটা ভাইয়া, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, মানে পৃথিবী এই দিক থেকে, মানে এদিক যাচ্ছে, এদিক, এটা হচ্ছে পশ্চিম দিক, তার মানে এদিক যাচ্ছে, মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতেছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতেছে এইভাবে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। পরে দেখো ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ কেমন, ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ হচ্ছে শক্তিশালী। কি ভাইয়া, ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। 25 নাম্বার কোশ্চেনটা তোমার কাছে মনে হতে পারে যে এটা হচ্ছে কেপলার 452b, এটা কি, এটা হচ্ছে একটা ভাইয়া গ্রহ, এটা হচ্ছে কৃত্রিম গ্রহ, যা পৃথিবী, এটা একটা কৃত্রিম গ্রহ যেটা হচ্ছে পৃথিবীর মতো সাদৃশ্য, মানে পৃথিবীর মতো দেখতে দেওয়া যায়। এটা হচ্ছে 4.452b, এটা হচ্ছে একটা গ্রহ যেটা কৃত্রিম গ্রহ আর কি।
পরে দেখো সুপারমুন কি, সুপারমুন কি? সুপারমুন হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থানরত একটা চাঁদ, পৃথিবীর সবচেয়ে অবস্থানরত একটা চাঁদ, এটা হচ্ছে কি সুপারমুন। সুপারমুন হিসেবে আমরা সেটাকে চিনি। পরে দেখো এইটা 27 নাম্বার, 27 নাম্বার একটা সহজ, এটা হচ্ছে আহ্নিক গতি পৃথিবীতে নিজ অক্ষে প্রতিনিয়ত কোন দিক থেকে কোন দিক ঘুরছে, একই সেম কোশ্চেন, একই কোশ্চেন। ওটা হচ্ছে কি ভাইয়া? পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। শুরু করতে হচ্ছে বি নাম্বারটা, শুরু করতে হচ্ছে বি নাম্বার। ওকে, পরে দেখো 28 28 বলা হয়েছে উত্তর গোলার্ধে রাত বড় হয়। উত্তর গোলার্ধে কি হয়? উত্তর গোলার্ধে রাত বড় হয় কোন তারিখ? এটা হয় 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর তোমার হচ্ছে উত্তর গোলার্ধে রাত বড় হয়। উত্তর গোলার্ধে কি হয়? রাত বড় হয়। 29 নাম্বার, নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? বলো, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা যে হচ্ছে এখানে বলা হয়েছে নিচের কোন দেশটা দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ আমরা যে পৃথিবী দুইটা গোলার্ধ, বা একটা দক্ষিণ গোলার্ধে একটা উত্তর গোলার্ধ, এখানে বলছে নিচে কোন দেশটা দক্ষিণ গোলার্ধে। ইন্দোনেশিয়া দক্ষিণ দিকে, অস্ট্রেলিয়া এটাও দক্ষিণ দিকে, ইরাক উত্তর দিকে, সৌদি আরব এটাও উত্তর দিকে। বাট এখানে স্পেসিফিক যদি বলি, এই দুটা যেহেতু দক্ষিণ দিকে আছে, এই দুইটা দিকে দক্ষিণ দিকে, এই দুইটার দিক থেকে মানে এই দুইটার দক্ষিণ দিকে, বাট এই দুইটা থেকে সবচেয়ে দক্ষিণ দিকে কোনটা? এটা অস্ট্রেলিয়া। এটা কি? অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া হচ্ছে আমরা জানি অস্ট্রেলিয়া মহাদেশকে বলা হয় দ্বীপ মহাদেশ। কি মহাদেশ? দ্বীপ মহাদেশ বলা হয়। তার সঠিক উত্তর হচ্ছে 29-এর এ নাম্বারটা, 29-এর এ। সর্বশেষ কোশ্চেন দেখো, এই যে কোনটি বাল্টিক রাষ্ট্র নয়? বাল্টিক রাষ্ট্র নয়, জানি আমরা বাল্টিক রাষ্ট্র যেগুলো সেগুলো শেষে কি আছে? 29 আছে। এখন তো হতো 29 আছে, কোন কোন কি আছে শেষে? লাটভিয়াতে আছে, তার মানে এটা বাল্টিক রাষ্ট্র। তারপর হচ্ছে কি এথোনিয়া আছে, এটাও বাল্টিক রাষ্ট্র। লিথুয়ানিয়া আছে, এটাও বাল্টিক রাষ্ট্র। বাট এটার মধ্যে কি না 29 নাই, তার মানে এটাই সঠিক উত্তর। এটাই নয়, এটাই নয়। আমার সঠিক উত্তর পেলাম, এটা হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে এটা, সঠিক উত্তর হচ্ছে কসোভো। কসোভো হচ্ছে এটা সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা পেলাম বাল্টিক রাষ্ট্র কয়টা? 3টা, লাটভিয়া, এথোনিয়া, তারপর হচ্ছে এস্তোনিয়া, আর হচ্ছে এই যে পাইলাম এটা হচ্ছে লিথুয়ানিয়া। এই 3টা দেশ পেলাম বাল্টিক রাষ্ট্র, যেটা না সেটা হচ্ছে কসোভো। কসোভো বাল্টিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা জানার চেষ্টা করলাম বেসিক একবার জিনিসগুলো। আমাদের যে জিকে ফার্স্ট ক্লাসটা হয়েছে সেকেন্ড টাইম বেচে, ওই সেকেন্ড টাইম বেচে ক্লাসগুলো আমরা তোমার হচ্ছে আজকের ক্লাসের মধ্যে ঠেলার চেষ্টা করলাম। আশা করি এভাবে যদি তুমি প্রতিনিয়ত ক্লাসগুলো করে যেতে পারো, দিন শেষে তুমি একটা ভালো একটা ফলাফল করতে পারবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে আমরা সমাপ্ত করছি। তোমার সাথে আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।